চলো চলে এলাম আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস রক্ত ও রক্ত সংবন্ধন। রক্তের রক্ত কি প্রথমে জানতো? রক্ত কি? রক্ত হচ্ছে তরল যোগ কণা। তরল যোগ কণা। রক্তের পরিমাণ কত মানবদেহে? 5 থেকে 6 লিটার। রক্তের স্বাদ কেমন? আচ্ছা, রক্তের স্বাদ হচ্ছে যে নোনতা। কেন নোনতা বা লবণাক্ত? লবণাক্ত কেন? NaCl থাকার জন্য লবণাক্ত। রক্তের পিএইচ ভ্যালু কত? সেটা 7.4। ঠিক আছে, 7.4 মানে ক্ষারীয় হবে। ঠিক আছে, 7-এর কম হলে হয় আমাদের আম্লিক, 7 হলে পশম, 7-এর বেশি হলে ক্ষারীয়। রক্তের কেমন? ক্ষারীয়। রক্তের রং কেমন? রং লেখা হয়নি কিন্তু রং কেমন? লাল। কেন লাল? রক্তে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন সম্বন্ধে ডিটেলসে পড়বো আমরা। একটা হচ্ছে লৌহ গঠিত রঞ্জক, ঠিক আছে, এটা তাই রক্তের রং লাল। এই গেল রক্তের বেসিক কিছু জিনিস। এরপর আমরা দেখবো রক্তকে দুভাগে ভাগ করা যায়। কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে কোষীয় অংশ, যেটাকে আমরা বলি রক্তকণিকা, আর তরল অংশ যেটাকে বলি আমরা রক্তরস। রক্তের আমি কি করেছি? ভাগ করেছি কি কি? রক্তরস, আর যেটা জলযুক্ত অংশ, আর একটা হচ্ছে রক্ত কণিকা, যেটা কোষীয় অংশ বলি আমরা। রক্ত কণিকার পরিমাণ কত দিয়েছে এখানে? 45%। রক্তরসের পরিমাণ কত? 55%। এখানে কি কি আছে আমরা দেখবো। রক্তরসের মধ্যে জল আছে ম্যাক্সিমাম, আমরা কত থেকে 90 থেকে 92% জল, বাকিটা হচ্ছে কঠিন পদার্থ। এর কঠিন পদার্থের মধ্যে আমরা কি পেয়েছি? অজৈব পদার্থ পেয়েছি, আর হচ্ছে জৈব পদার্থ পেয়েছি। অজৈব পদার্থ কোনগুলো আছে? Na আছে, ঠিক আছে, এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়োডিন, এগুলো হচ্ছে যে তোমার অজৈব পদার্থ। এগুলো কোথায় থাকে? রক্তরসের মধ্যে। আর জৈব পদার্থ কোনগুলো? জৈব পদার্থের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে প্রোটিন হতে পারে, একটা হচ্ছে প্রোটিন বিহীন হতে পারে, একটা হচ্ছে অন্যান্য জৈব বস্তু। প্রোটিনের মধ্যে কি পড়ছে? সিরাম অ্যালবুমিন পড়বে, সিরাম গ্লোবিউলিন পড়বে, ঠিক আছে, সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, এছাড়াও আর অনেকগুলো পড়বে প্রোটিনের মধ্যে। এবং প্রোটিন বিহীনের মধ্যে কি কি পড়বে? ইউরিয়া পড়বে, অ্যামোনিয়া পড়বে, ইউরিক অ্যাসিড পড়বে। অন্যান্য জৈব বস্তুর মধ্যে কি কি পড়বে? গ্লুকোজ পড়বে, হরমোন পড়বে, এনজাইম পড়বে, বিলিরুবিন পড়বে। এরপরে আমরা চলে আসি রক্তকণিকাতে। রক্তকণিকার 3টা ভাগ সবাই জানো। একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল, বা রেড ব্লাড সেলও বলতে পারি আমরা, রেড ব্লাড সেল, যেটা বলি লোহিত রক্তকণিকা। কি বলি? লোহিত রক্তকণিকা। আর একটা ডাব্লিউবিসি, যেটাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা। আর একটা অনুচক্রিকা বা প্লেটলেট। প্লেটলেট। এখানে আরবিসি আমি বলবো কেন আরবিসি, রক্তের রং লাল কেন, সব বলবো, পরে পরে আসো। শ্বেত রক্তকণিকার কি আছে? দুটো ভাগ। একটা হচ্ছে যে এক গ্রানুলোসাইট, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। এক গ্রানুলোসাইট মানে কি? যেগুলো দানা নেই, ঠিক আছে, যে সমস্ত শ্বেত রক্তকণিকার দানা নেই বা দানাবিহীন, সেগুলো হচ্ছে এক গ্রানুলোসাইট, যেমন হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর যে সমস্ত শ্বেত রক্তকণিকার দানা আছে সেগুলো হচ্ছে গ্রানুলোসাইট, মানে স্মল, দে কন্টেন স্মল গ্রানিউল। এগুলো কি করে? দ্যাট রিলিজ এনজাইম টু ফাইট এগেন্স্ট রোগ জীবাণু। রোগ জীবাণুর সঙ্গে ফাইট করার জন্য যেটা এনজাইম রিলিজ করে, ঠিক আছে। এইটা হচ্ছে যে নিউট্রোফিল আছে, ইউসিনোফিল আছে, আর হচ্ছে বেসোফিল আছে। এগুলো হচ্ছে গ্রানুলোসাইট। দেখো আমরা চলে আসি এরপর আরবিসি বা এরিথ্রোসাইট, যার সংখ্যা কত? 50 থেকে 55 লক্ষ পার মিলিমিটার কিউব। দেখতে কেমন হয়? লাল। লাল কেন হয়? হিমোগ্লোবিন থাকার জন্য, ডিটেলসে বলছি। এবং হচ্ছে দ্বি অবতল শেপ হয়, এবং দ্বি অবতল শেপ হয়। দ্বি অবতল শেপটা এখানে আকার দেখো, দ্বি অবতল শেপ, দুদিকটা অবতল। উৎপত্তি কোথায় হয়? আরবিসির উৎপত্তি হয় লিভারে, যেটা হচ্ছে যে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন লিভার উৎপত্তি হয়, এবং জন্মের পর সেটা অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে উৎপত্তি হয়। মৃত্যু কোথায়? মৃত্যু হচ্ছে প্লীহাতে হয় আর যকৃতে হয়। এই জন্য প্লীহাকে মেনলি হচ্ছে প্লীহাতে হয়। প্লীহাকে কি বলা হয়? আরবিসির গ্রেভিয়ার্ড, মনে হচ্ছে যে আরবিসির কবরস্থান। আরবিসি এর কবরস্থান। এবং শরীরের ব্লাড ব্যাংকও বলে প্লীহাকে। প্লীহাকে কি বলে? শরীরের ব্লাড ব্যাংক। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন বাঁচে লোহিত রক্তকণিকা। কাজ কি? কাজ সবাই জানে, অক্সিজেন পরিবহন করা। কি কাজ? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন আর খাদ্য, ঠিক আছে, বসে বসে পরিবহন করা। হিমোগ্লোবিন,
হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা লৌহবর্ত রঞ্জক। আমাদের নর্মাল যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে আমাদের লোহিত রক্তকণিকা। এখানে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়। আমাদের যেটা নর্মাল পরিমাণ, এটা আমি এভারেজ লিখলাম 15 গ্রাম পার 100 মিলি রক্ত বা 100 ml রক্ত। এখানে আমরা দেখব যে হিমোগ্লোবিনের অভাবে কি হয়, অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়ার অনেক কি ভাগ আছে, সিকেল সেল অ্যানিমিয়া, পার্সিনিয়া অ্যানিমিয়া, এরকম করে অনেক ভাগ আছে, এগুলো জানার দরকার নেই। অ্যানিমিয়া হিমোগ্লোবিনের অভাবে হয়, এটা জানতে হবে। আর হচ্ছে থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে, যেটা হিমোগ্লোবিন গঠনের জন্য হয়, যেখানে হিমোগ্লোবিন এর জন্য হয়, এটুকু জানলেই হবে। চলো এরপর চলে আসি ডাব্লিউবিসি, যার ভালো নাম হচ্ছে লিউকোসাইট। এটা কি রকম কালার? কালার হচ্ছে বর্ণহীন। বর্ণহীন কেন? কারণ হিমোগ্লোবিন থাকে না, তাই বর্ণহীন। এটার সংখ্যা কত? 8,000 থেকে 10,000। কাজ কি? কাজ হচ্ছে যে রোগের থেকে সুরক্ষা, রোগের থেকে রোগের রক্তকণিকার কাজ কি? রোগের থেকে সুরক্ষা। আয়ু কত? 10 থেকে 12 দিন। শ্বেত রক্তকণিকা মাত্র 10 থেকে 12 দিন বাঁচে। এরপর আমি যে 5টা শ্বেত রক্তকণিকার ভাগ বলেছিলাম, যে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, 5টা কাজ আছে। মনোসাইট কি হচ্ছে? মনোসাইট হচ্ছে বৃহত্তম ডাব্লিউবিসি। পরীক্ষা আসতে হবে বৃহত্তম ডাব্লিউবিসি কি, তখন অ্যান্সার হবে মনোসাইট। কাজ কি? ওই একই, রোগ জীবাণু ধ্বংস করা। কি বললাম? রোগ জীবাণু ধ্বংস করা, এটা হচ্ছে মনোসাইটের কাজ। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইটের রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট দু রকম হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এইডস যেটা হয়, এইডস এইডস হচ্ছে একটা শরীরে এমন একটা অবস্থা যেখানে টি লিম্ফোসাইটকে পুরো মেরে ফেলে, টি লিম্ফোসাইট থাকে না। কি বললাম? এইডস রোগের সাথে কি সম্পর্ক? টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট থাকে না, তাই কি হয়? পুরো সুরক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না। এইডস মানে কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? এটা কি করে হয়েছে না হয়েছে তার জন্য কতগুলো টেস্ট আছে। একটা হচ্ছে ইলাইজা, তারপর রিপা টেস্ট আছে, তারপর হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট আছে। এগুলো দিয়ে বুঝতে পারবে যে কারো এডস হয়েছে হয়নি। এডস এর মনে রাখবে টি লিম্ফোসাইট দায়ী। এডস এর যেটা হচ্ছে যে ভাইরাসটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই যে যেটা হচ্ছে এডস এর যে এইচআইভি ভাইরাস যেটা বললাম, সেটা কি করে? এইচআইভি ভাইরাসটা এই যে টি লিম্ফোসাইট আছে আমাদের শরীরে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে মেরে ফেলে। তার ফলে কি হয়? তার অনাক্রম্যতা যে ধর্মটা, সেটা নষ্ট হয়ে যায়। এরপর চলে আসবো আমরা নিউট্রোফিল, যেটা কাজ হচ্ছে রোগ জীবাণু আর লেখচিহ্ন, রোগ জীবাণু ধ্বংস করা। ঠিক আছে? বেসোফিল, বেসোফিল কি করে? হেপারিন নিঃসরণ করে। এই হেপারিন জিনিসটা কি একটু জানতে হবে। হেপারিন হচ্ছে যে এমন একটা রঞ্জক বা এমন একটা পদার্থ বলতে পারি, যেটা এই যে রক্ত বাহের মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয়, তখন জমাট বাঁধে না, রক্তকে জমাট বাঁধতে দেয় না। কে দেয় না? হেপারিন। এই হেপারিনকে স্মরণ করে বেসোফিল। ঠিক আছে? আর ইউসিনোফিল কি করে? ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। এরপর দেখো আমাদের 3টে টার্ম জানতে হবে। একটা হচ্ছে লিউকোসাইটোসিস, একটা হচ্ছে লিউকোপেনিয়া, একটা হচ্ছে লিম্ফোমিয়া। ঠিক আছে? আজকের ক্লাস একটু বড় হবে, যাদের খিদে লেগেছে তারা একটু টিফিন নিয়ে বসুন। লিউকোসাইটোসিস মানে কি? লিউকোসাইটোসিস মানে হচ্ছে যদি রক্তে ডাব্লিউবিসির সংখ্যা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হারে বেড়ে যায়, মানে ডাব্লিউবিসির সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হারে বেড়ে যায়, সেটা হচ্ছে আমাদের কি বলবো আমরা? লিউকোসাইটোসিস। লিউকোপেনিয়া কি? একই, ডাব্লিউবিসির সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কমে যায়, সেটা হচ্ছে লিউকোপেনিয়া। তাহলে লিউকোমিয়াটা কি স্যার? লিউকেমিয়া হচ্ছে যে যদি ডাব্লিউবিসির অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পায়, অনিয়ন্ত্রিত হারে যদি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে লিউকোমিয়া। যার ফলে আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদন মানে ঠিকঠাক করবে, যেটার জন্য আমরা কি বলি? এটাকে ব্লাড ক্যান্সার বলে থাকি। এটা কি বলি আমরা? ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তাহলে এই 3টে টার্ম ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখবো অনুচক্রিত বা প্লেটলেট। এর আয়ু কত? 3 থেকে 5 দিন। সংখ্যা কত? 2.5 লাখ থেকে 3 লাখ পার মিলিমিটার কিউব। কাজ কি? অনুচক্রিত করেটা কি? অনুচক্রিত কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
দেখো এই যে প্লেটলেট বা অনুযুক্তগুলো যখন বাতাসের সংস্পর্শে আসে, ধরো কোনো অংশ কোনো একটা পোর্শন কেটে গেছে, এখানে ধরো কোনো একটা পোর্শন কেটে গেছে, এখান থেকে ব্লাড বেরিয়েছে, তাহলে এই ব্লাডের মধ্যে অনুযোগ ঠিক আছে বা প্লেটলেট আছে, এই অনুযোগে যখন বাতাসের সংস্পর্শে আসছে তখন কি হয়, তখন হচ্ছে যে থ্রম্বোকাইনেজ, বললাম না মনে থ্রম্বোকাইনেজ, মানে প্লেটলেটটা ভেঙে গিয়ে থ্রম্বোকাইনেজ উৎপন্ন করে। এই থ্রম্বোকাইনেজ কি করে, আমাদের যে প্রথম বিন বলে একটা ছিল, প্রথম বিনকে কি করে থ্রম্বিনে ট্রান্সফার করে, এই থ্রম্বোকাইনেজটা কি করে প্রথম বিনকে কি করে থ্রম্বিনে ট্রান্সফার করে, ঠিক আছে। তাহলে কি হলো, কোনো জায়গা কাটলো সেইখানে কি হলো, প্লেটলেট গুলো বাতাসের সংস্পর্শে এলো, ভেঙে গিয়ে থ্রম্বোকাইনেজ দিল, এই থ্রম্বোকাইনেজ কি করে প্রথম বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে। থ্রম্বিন আর ক্যালসিয়াম আয়ন কি করে, ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিনটা কি, ফাইব্রিন তন্তু জাতীয় একটা জিনিস, যেটা এরকম এই ব্লাড ক্লটের উপর এরকম করে আটকে, তার ফলে কি হয়, রক্তগুলো আর বাইরে বেরোতে পারে, যার ফলে কি হয়, আমাদের রক্তটা শোয়ার বেরোবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, যে ডাব্লিউবিসি ইস টু আরবিসি, এটা কত আসবে, অলওয়েজ 1:600, মানে আরবিসির সঙ্গে বেশি, ডাব্লিউবিসির সঙ্গে কম, তার থেকে 1:600। এই পর্যন্ত সবাইকে ক্লিয়ার। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন ধাতুটি রক্তে জমাট বাঁধতে সাহায্য করে, তখন কি আনসার হবে, ক্যালসিয়াম। কি আনসার হবে, ক্যালসিয়াম। আমরা রক্তের এবিও শ্রেণীবিভাগ, এটা কে করেছেন, আমেরিকার একজন প্যাথোলজিস্ট ছিল যার নাম ছিল কার্ল ল্যান্ডস্টেইনার। বললাম ল্যান্ডস্টেইনার, তিনি সর্বপ্রথম এই রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন, যেটা হচ্ছে যে এবিও শ্রেণীবিভাগ। ব্লাড গ্রুপ আবিষ্কার করে কি সুবিধা হয়েছিল, এটার মাধ্যমে জানা গেছে যে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবে এবং কোন ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবে না। এখানে দেখো লিখেছি রক্তের গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন একটা হচ্ছে যে প্রোটিন, যার ফলে কি হয়, শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে, যেটা শরীরে ঢুকলে সেটা হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে যে দেখো যে প্রোটিন ছাড়া অন্য কোনো প্রোটিন যদি শরীরে প্রবেশ করা হয় তাহলে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। দেখো রক্তের গ্রুপ যখন এ তখন হচ্ছে অ্যান্টিজেন এ, বি বি, এ বি তে এ আর বি দুটোই থাকবে, ও তে থাকবে না। এবারে এ গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে যে আলফা, বি গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে বিটা, আর এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, আর ও গ্রুপে এ আলফা বিটা আছে, ঠিক আছে। তো আমাকে তোমরা বলো যে এ গ্রুপের যা রক্ত, সে কাকে কাকে রক্ত দিতে পারবে বা কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে। দেখো এ গ্রুপের কোনো ব্যক্তি তো এ গ্রুপকে রক্ত তো দিতেই পারবে, আর কাকে দিতে পারবে বলছে, আর হচ্ছে যে এ বি গ্রুপকে দিতে পারবে, কারণ এ বি গ্রুপের কোনো অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি মানে কি, কোনো গার্ড নেই মানে কি, যে কেউ ঢুকে যাবে। এ বি গ্রুপকে সবাই দিতে পারবে রক্ত, তার জন্য এটা কি বলা হয়, সর্বজন গ্রহীতা, সর্বজনীন সার্বজনীন গ্রহীতা, ঠিক আছে। আর ও গ্রুপের ব্যক্তিরা যে কোনো অন্য গ্রুপকে রক্ত দিতে পারে, তাদের এটাকে বলা হয় সার্বজনীন দাতা বা ডোনার, ঠিক আছে। এই গেল আমাদের শ্রেণীবিন্যাস, রক্তের এবিও শ্রেণীবিন্যাস। কার্ল ল্যান্ডস্টেইন আরো একটা জিনিস দেখেছিল, যে কি দেখেছিল, যে আমাদের যে রক্ত আছে, রক্তে একটা যে প্রোটিন থাকে, যেটা হচ্ছে যে সেই প্রোটিনটা বা রিসাস নামে একটা বাঁদরে পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের যে যে সমস্ত ব্যক্তিদের রক্তে ওটা পাওয়া যায়, সেই ব্যক্তিগুলোকে আমরা বলি RH পজিটিভ। এটা 97% লোকের দেহে RH পজিটিভ, মানে রিসাস বাঁদরের যে যে প্রোটিনটা ছিল সেটাও আমাদের রক্ত আছে, সেরকম লোক হচ্ছে 97%, আর RH নেগেটিভ হচ্ছে যে এটা মাত্র 3% লোকের আছে, ঠিক আছে। RH প্লাসের লোকেরা একবার মাত্র RH মাইনাস কে রক্ত দিতে পারবে, পরবর্তীকালে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, যার ফলে কি হবে, পরবর্তীকালে যখন আবার RH প্লাসরা রক্ত দেবে তখন কি হবে, তখন যে শিশুটা হবে সেই শিশুটা মারা যাবে, সেটা বলা হয় এরিথ্রোব্লাস্টিক ফিটালিস। রক্ত সংবহন তন্ত্র,
রক্ত সংবহন তন্ত্রে আমরা দেখবো দুটো মেন আছে, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে পালমোনারি সংবহন, আর একটা হচ্ছে করোনারি সংবহন। তিনটেই আছে, তিনটেই বুঝাচ্ছি আমি তোমাকে। করোনারি সংবহন হচ্ছে যে যে হৃৎপিণ্ডের যে প্রাচীর, সেখানে হৃদপেশি থাকে, সেই হৃদপেশিকে রক্ত পৌঁছায় গিয়ে করোনারি সংবহনের মাধ্যমে, সেটা ওই সিস্টেমেটিক থেকে একটা পার্ট চলে যায়, এটা করোনারি ধমনির মাধ্যমে রক্তটা ওই হৃদপেশিতে পৌঁছে দেয়, তারপর করোনারি শিরার মধ্যে আবার সিস্টেমেটিক সংবহনে চলে আসে। এরপরে আমাদের যে দুটো মেন জানতে হবে, একটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন, একটা হচ্ছে যে পালমোনারি সংবহন। এখানে দেখো ছবি কাটা আমি এতটা ভালো না, মোটামুটি একটু ছবি এঁকেছি, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 কি, দুটো কলিন্দ আছে, দুটো নিলয় আছে। তো কোন দিকে ডান কোন দিকটা বাম কি করে বুঝবো? আমরা এই দিকটা ডান ধরি, তো অ্যাকচুয়ালি এই দিকটা এই ছবিটার ক্ষেত্রে যেটা করা আছে, এই দিকটা ডান, এই দিকটা করা আছে বাম। কেন করা আছে? কারণ এইরকম ভাবে আমি ঘুরে আছি, এরকম ভাবে ছবিটা দেওয়া আছে, হৃৎপিণ্ডের ছবিটা এরকম ভাবে দেওয়া আছে। হৃৎপিণ্ডটা কোথায় থাকে? এই যে ফুসফুস, এগুলো কি হচ্ছে? ফুসফুস। এগুলো হচ্ছে সবুজগুলো হচ্ছে ফুসফুস। ফুসফুসের নিচে যে রিডস গুলো থাকে, সেই রিডস এর মধ্যে পিছনে দিয়ে থাকে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। ঠিক আছে, তাহলে এই 1 নাম্বারটাকে যদি আমি দেখি, 1 নাম্বারটা কি করলাম, কি হবে অ্যান্সার? 1 নাম্বার কি? ডান, ডান অলিন্দ, ডান অলিন্দ। 2 নাম্বারটা কি হবে? বাম অলিন্দ। 3 নাম্বার কি হবে? ডান নিলয়। এটা কি হবে? বাম নিলয়। তাহলে আমি করোনারি সংবহন বললাম, এছাড়া পালমোনারি সংবহন আর সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন জানতে হবে। কি হয়, আমি সিস্টেমিকটা কথা বলি। এইখানে তো নিলয় আছে, কি আছে? নিলয় আছে। কোন নিলয় আছে? বাম নিলয়। বাম নিলয় থেকে রক্ত কি হয়? এটা কি রক্ত? লাল কালি যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত মানে কি? মনে হচ্ছে যে অক্সিজেন যুক্ত রক্ত, অধিক অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, তাহলে এই বিশুদ্ধ রক্ত কি হয়? এইখান থেকে আসে, এসে পরে এটা কার মাধ্যমে আসে? মহাধমনী বা আয়োটার মাধ্যমে আসে, এসে পরে এইখানে দেহকোষে, এটা যে জালক তৈরি করেছে, দেহকোষে অক্সিজেন খাদ্য সরবরাহ করে এখান থেকে। এই রক্তটা ফের এরকম ভাবে ঊর্ধ্ব মহাশয় এবং নিম্ন মহাশয় দিয়ে এখানে চলে আসে, কোথায় চলে আসে? 1 নাম্বার। 1 নাম্বারটা কি? ডান অলিন্দে চলে আসে, রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এই যে পরিবহনটা, এই পরিবহনটা বলা হয় সিস্টেমেটিক, সিস্টেমিক সরি, এই পরিবহনটাকে বলা হয় সিস্টেমিক পরিবহন। এরপর পালমোনারি পরিবহন দেখবো। তাহলে এখানে আমাদের কি হলো? বিশুদ্ধ রক্তটা গিয়ে এখানে বিশুদ্ধ রক্ত হয়ে এখানে এলো। এবারে এখানে কি আছে? এই দেখো, এইটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে কি? ডান নিলয়। ডান নিলয় থেকে দূষিত রক্তটা, দূষিত বলবো না আমরা, অবিশুদ্ধ রক্ত, যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, সেই রক্তটা কোথায় যাচ্ছে? এই ফুসফুসের মধ্যে দিয়ে। তার জন্য ফুসফুসের মধ্যে গিয়ে পরে এটা যায় কার মাধ্যমে? ফুসফুসের ধমনির মাধ্যমে। ফিরে আসে কার মাধ্যমে? শিরার মাধ্যমে। ফুসফুসের ধমনি কি রক্ত বহন করে? যে কোনো ধমনি বিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু ফুসফুসের ধমনি হচ্ছে যে অবিশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত বহন করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত বহন করে। সেটা এখানে পরিশোধন হবে, পরিশোধন হওয়ার পর এখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হওয়ার পর, এটা আবার কোথায় ফিরে আসে? বিশুদ্ধ হওয়ার পর কোথায় ফিরে আসে? বা মলিন্দে ফিরে আসে। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা অসুবিধা থাকলে বলতে পারো, কমেন্ট করো। আমি তোমাদের জন্য একটা ছবি আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে হৃৎপিণ্ডের ছবি। আবার বলি, এদিকটা হচ্ছে যে আমাদের ডান দিক করবো, এই ডান অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাম, এদিকটা হচ্ছে যে ডান দিক। কেন? কারণ হচ্ছে যে এরকম ভাবে আমি দাঁড়িয়ে আছি, এরকম ভাবে আমার হাতটা আছে। ঠিক আছে, তাহলে এদিকটা কি হচ্ছে? বাম দিক, এদিকটা কি হচ্ছে? ডান দিক। এখানে দেখবো আবার, তোমাদের আগে ছবি শিখেছি, কোনটা বলেন তো নিলে বলো জলদি জলদি। এইটা হচ্ছে যে ডান অলিন্দ, এটা হচ্ছে, ভালো করে করি, এটা হচ্ছে কি নাম? ডান নিলয়। এটা হচ্ছে বাম অলিন্দ। এটা হচ্ছে বাম নিলয়। দেখতে পাচ্ছ?
তাহলে হৃৎপিণ্ডের চারটে ভাগ, একটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এরপর একটা একটা করে বলি। এইটাকে বলা হয় আমাদের, এইটাকে এটা বলে পালমোনারি আর্টারি, পালমোনারি বা ফুসফুসের ধমনী, এটা বলা হয় আর্টারি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কর্ডি টেন্ডন, বলুন কর্ডি টেন্ডনি। এইখানে থাকে আমাদের ভিট্রেসি, ভিট্রেসি এটা কি একটি নিলয়ের পার্টি। ঠিক আছে, এটাকে আমরা বলি অন্তর্নিলয়, মানে আন্তর্নিলয়, আন্তর্নিলয় পর্দা। ঠিক আছে, এইটাকে বলি ডান দিকে থেকে ত্রিপত্র, মানে এটা বলে ট্রাইকাস্পিড বা হচ্ছে ত্রিপত্র, ত্রিপত্র কোপার্টিকা। ঠিক আছে, এইদিকে থাকে, লেফটে থাকে দ্বিপত্র, এটা হচ্ছে দ্বিপত্র কোপার্টিকা। খাতা বার করো, দেখতে থাকো না, সব ভুলে যাবে। ওই যে এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে আর বাকি আছে একটা কোপার্টিকা, যেটা বলে এটা অর্ধচন্দ্রাকার। কি বলা হয়? অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকার। ঠিক আছে, অর্ধ এখানে অর্ধচন্দ্রাকার থাকে, আর এখানে একটা জায়গায় অর্ধচন্দ্রাকার থাকে। ঠিক আছে, এই যে এই কোপার্টিকাটা, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকার, এইটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কোপার্টিকা। আমি একটা দেখাবো। এইটাকে বলা হয় সুপিরিয়র ভেনে কাভা। কি বলা হয়? সুপিরিয়র ভেনে কাভা, বা বাংলায় লিখলে ঊর্ধ্ব মহাশিরা। এটা বলে ইনফেরিয়র ভেনে কাভা বা নিম্ন মহাশিরা। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে যে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কি রক্ত প্রবাহ বললাম, কি রক্ত পরিবহন করে? বিশুদ্ধ রক্ত। শিরা সাধারণত কি হয় আমি বলছি, যে হৃৎপিণ্ডে ধমনী থেকে দেখা যায়, আর শিরা থেকে উল্টোটা হয়, মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হৃৎপিণ্ডে আসে। ঠিক আছে, আর শিরা ধমনীর সংশ্লিষ্ট জানো। তো ফুসফুসীয় শিরা সবসময় কি করে? শিরা সবসময় দূষিত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা ক্ষেত্রে উল্টাটা হবে, দূষিত রক্ত বহন করে। আমি দেখাচ্ছি পথটা কি হবে। আমার মোটামুটি সবটা আঁকা হয়ে গেছে, ওটা দেখানো হয়ে গেছে। ওকে, এবারে কি হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমরা দেখবো সারা দেহ থেকে এই দিক থেকে কি হলো, এখানে কি আসবে? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কি আসবে বলো? দূষিত রক্ত আসবে, মানে CO2 পূর্ণ রক্ত আসবে। কোথা থেকে আসবে? সারা দেহ থেকে এখানে আসবে, এসে করে এখানে ডান অলিন্দের নিচের দিক থেকে এটা আসবে, আর এটা উপর দিক থেকে আসবে। তাহলে নিচের দিক থেকে নিম্ন মহাশিরা দিয়ে, আর উপর দিক থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে বা সুপিরিয়র ভেনে কাভা, ইনফেরিয়র ভেনে কাভা দিয়ে কোথায় আসবে? রাইট আর্ট্রিয়াম, মানে হচ্ছে ডান অলিন্দে আসবে রক্ত। একইভাবে এই সাইড থেকে কি আসবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় শিরার মাধ্যমে কি আসবে? আমাদের বিশুদ্ধ রক্ত কোথায় আসবে? এখানে আসবে। কোথায় আসবে? বাম অলিন্দে আসবে। ডান অলিন্দে দূষিত রক্ত জমা হলো, বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত জমা হলো। এর সংকোচন হলো। সংকোচন হলে কি হবে? এই যে ত্রিপত্র কোপাটিকা, দ্বিপত্র কোপাটিকা দিয়ে কি হবে? হাল যেহেতু একদিক থেকে খোলা থাকবে, এইদিকেই কেবল রক্তটা যাবে, দিয়ে পরে কি হবে? এখানে চলে আসবে। কোথায় আসবে? এই যে দ্বিপত্র, এটা কি ত্রিপত্র কোপাটিকা, ত্রিপত্র কোপাটিকা দিয়ে কোথায় আসবে? এটা ডান নিলয়ে আসবে। আর এইখান থেকে রক্তটা দ্বিপত্র কোপাটিকা দিয়ে কোথায় চলে আসবে? বাম নিলয়ে চলে আসবে। একদম তো ক্লিয়ার। এরপর কি হবে? আবার যখন ফের সংকোচন হবে, তখন কি হবে? এই যে রক্তটা, এই রক্তটা কি রক্ত? দূষিত রক্ত। তাহলে এই রক্তটা এই দিকে হয়ে যাবে। এটা কি বললাম? অর্ধচন্দ্রাকার কোপাটিকা। এটা অর্ধচন্দ্রাকার পালমোনারি কোপাটিকা, এটা অ্যাকচুয়ালি পালমোনারি ভাগ। ঠিক আছে, সেমিলুনার পালমোনারি ভাগ। তো এইখান থেকে গিয়ে পরে এটা কোথায় যাবে? এটা ফুসফুসে চলে যাবে। কোথায় চলে যাবে? ফুসফুসে। কি জন্য? না বিশুদ্ধ হতে হবে, লাল হতে হবে, সবই রক্ত তো ফুসফুসে চলে যাবে। ঠিক আছে, আর দুই ফুসফুসে যাবে, দিয়ে পরে বিশুদ্ধ হবে। আর আমাদের যেটা বিশুদ্ধ রক্ত, সেটা কি হবে? সেটা এই দিকে, মানে এই যে কোপাটিকাটা কি বললাম, এই কোপাটিকার নাম কি?
অর্ধচন্দ্রাকার যেটা বললাম মহাধমনী, এটা কি হবে সেমিলুনার অ্যাওটা ভাগ, এটা যে পরে সেমিলুনার অ্যাওটিক ভাগ, এটা এখানে যাবে এবং এটা এরকম সারা দেহে এবং বিভিন্ন মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। এই ছিল হৃৎপিণ্ড, ঠিক আছে। আর হৃৎপেশি তো বললাম আমি যে হৃৎপেশিটা কখনো ক্লান্ত হয় না, এটাকেও সাপ্লাই দিতে হয়, যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে করোনারি সংবহনের মাধ্যমে এটা থাকবে। আমরা এখন মানুষের হৃৎপিণ্ড পড়ছিলাম, মানুষের হৃৎপিণ্ডে কটা চেম্বার দেখলাম, 4টা চেম্বার দেখলাম। একইভাবে আমরা যদি মাছের হৃৎপিণ্ড দেখি, এর 2টো চেম্বার থাকে, ভেনাস হৃৎপিণ্ড বলে, ভেনাস হার্ট, ঠিক আছে। মাছের দেহে 2টো চেম্বার থাকে হৃৎপিণ্ড, 2 চেম্বার, মানে এরকম একটা এরকম, যেগুলো হচ্ছে উভয়চর। উভয়চর, উভয়চরে কটা থাকে, 3টা থাকে। উভয়চরের ক্ষেত্রে 3 চেম্বার থাকে। কুমির কি উভয়চর? মিসলেনিয়াস কোশ্চেন এসেছিল, বলো। কুমির উভয়চর না, কুমির কি সরীসৃপ। সরীসৃপের ক্ষেত্রে 3টাই থাকে চেম্বার, কিন্তু সরীসৃপের যেটা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম আছে, কুমির। কুমিরটা হচ্ছে সরীসৃপ নয়, এই কুমিরটা হচ্ছে উভয়চর নয়, কুমির সরীসৃপ। কুমিরের ক্ষেত্রে 4 চেম্বার, 4টা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে, মানুষের মতো। ওগুলো কমন করে জানো, কেঁচোর হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে, কেঁচো কমেন্টে জানো। মানবদের যে হৃৎপিণ্ড হয় সেটা হচ্ছে 300 গ্রাম ওয়েট হয় মোটামুটি, ঠিক আছে। এবং হৃৎপিণ্ডের যেটা একটা আবরণ থাকে বাইরে, যে বাইরের আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি বললাম, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আর হৃৎপিণ্ডের মধ্যে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার জন্য কি হয়, হৃৎপিণ্ডটা আঘাত পায়, আঘাতের হাত থেকে, এবং দৃঢ়তা প্রদান করে। হার্টবিট, হার্টবিট কি, যেটা সংকোচন আর প্রসারণ হয় সেটা একসঙ্গে আমরা বলি হার্টবিট। এই হার্টবিটের জন্য কতগুলো জিনিসের দরকার আছে, যেটা হচ্ছে এসএ নোড, যেটাকে আমরা বলি পেসমেকার, তারপরে থাকে এভি নোড, তারপর থাকে বান্ডেল অফ হিস পারপেন্ডি ফাইবার, এরকম করে অনেক জিনিস থাকে যেগুলো তোমাদের লাগবে না, কেবল লাগবে এসএ নোডকে বলা হয় পেস মেকার অফ হার্ট, মানে পেস মেকার বলা হয়, ঠিক আছে। হার্টবিটের উপর ভিত্তি করে আমাদের হৃৎপিণ্ডকে 2 রকম ভাবে আমরা ভাগ করতে পারি। একটা যে নিউরোজেনিক হার্ট, নিউরোজেনিক, নিউরোজেনিক, আর একটা হচ্ছে মায়োজেনিক। নিউরোজেনিক যদি মাথাটা কাটলে, মাথা কেটে দিলে যদি সংবহন, মানে বলুন, মাথা কেটে দিলে যদি হার্টবিট বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে নিউরোজেনিক হার্ট। আর যদি মাথা কেটে দিলে হার্টবিট না বন্ধ হয় সেটা হচ্ছে মায়োজেনিক। মায়োজেনিক হচ্ছে মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক হার্ট, কারণ হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের যে হৃৎপেশিটা সেটা হৃৎপিণ্ডে অবস্থিত। নিউরোজেনিকের ক্ষেত্রে কেঁচো, ঝোঁক, এগুলো হবে। হৃদস্পন্দন হার কত বড়, হৃদস্পন্দন হার এটা হচ্ছে সবাই জানি আমরা 72 পার মিনিট, 1 মিনিট হচ্ছে 72 পার। বাকি আছে রক্তচাপ। রক্তচাপ কাকে বলবো আমরা, রক্তচাপ ওই যে যখন সংকোচন হচ্ছে তখন একটা চাপ দেয়, যেটা বলে সিস্টোলিক চাপ। আর যখন প্রসারিত অবস্থায় থাকে তখন একটা চাপ পড়ে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপের মান হচ্ছে মোটামুটি 120, আর এটার মান হচ্ছে যে সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 120 সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হচ্ছে 80, 120 mm/H, আর এটা 80 mm/H। দেখবে যে নর্মাল রেটে ডাক্তার যখন দেখাবে তখন এরকম 120/80, ঠিক আছে। এটা হচ্ছে রক্তচাপের নর্মাল মান। এরপরে আমরা এই যে 120/80 যে যন্ত্রের সাহায্যে মাপি, সেই যন্ত্রের নাম কি, রক্তচাপ মাপার যন্ত্র, বলো জলদি বলো। ম্যানোমিটার। যদি আমরা ঠিকমতো খাওয়া দাওয়া না করি, যদি আমরা নিয়মিত ওয়ার্কআউট না করি, সেক্ষেত্রে আমাদের যে করোনারি ধমনীটা রয়েছে, যেটা বলেছিলাম যে আমাদের অ্যাওর্টা থেকে যেটা হৃদপেশিতে রক্ত সংবহন করে, সেই অ্যাওর্টাটা, মানে সেই করোনারি অ্যাওর্টাটা কি হয়, আস্তে আস্তে পুরো হয়ে যায়, যার ফলে কি হয়, চাপ পড়ে অনেক বেশি, কেটে ফেটে হার্ট অ্যাটাক হতে পারে। ওটা আমরা এনজিওগ্রাফির মাধ্যমে জানতে পারবো, এবং এনজিওগ্রাফি হলে একটা রিং দিয়ে দেওয়া হয়, ওই করোনারিতে একটা রিং দেওয়া হয় যাতে করে ওটা প্রসারিত হয়ে যায়, তারপর রক্তটা যাতে পরিবহন করতে পারে। আর একটা আমরা জানবো কোবাল-60, যেটা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ইউজ করা হয়, ক্যান্সার রোগের চিকিৎসায় ইউজ করা হয়। আর
ওপেন হার্ট সার্জারি কি? ওপেন হার্ট সার্জারি হচ্ছে যে মানুষের যদি বক্ষ কেটে পড়ে যে সার্জারিটা করায় সেটা বলে ওপেন হার্ট সার্জারি। আজকে ক্লাস এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।